আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান মহালয়া দেখা। সাক্ষাৎকার গ্রহণ সোহন বিশ্বাস, অরিত্র ধর ও পাঞ্চালী মালাকার। সংকলন, সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় তমাল চক্রবর্তী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। উৎসবমুখর বাঙালির ঘরে 12 মাসে 13 পার্বণ, কিন্তু কখনো কখনো এই 13 পার্বণ 18 হতে তো আর বাধা নেই। তাই আমাদের উৎসব অনুষ্ঠানের আগে ও পরের কিছুদিন জুড়ে থাকে নানা ধরনের রীতি রেওয়াজ। তেমনই একদিন মহালয়া, মূলত পিতৃতর্পণের সঙ্গে সম্পৃক্ত হলেও মহালয়া শুধুই একটি দিন নয়, এ এক আলাদা অনুভূতি। পিতৃপক্ষের শেষে ও দেবী পক্ষের সূচনায় এই মহালয়া সুবাসিত শরতের ছোঁয়ায় দোলা দিয়ে যায় বাঙালির মনে। আকাশবাণীর প্রচার তরঙ্গে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ আর শত শত মানুষের উদ্দেশ্যহীন পথ পরিক্রমায় বাঙালি মন সেদিন ঘর ছেড়ে বেরিয়ে আসে মুক্ত আকাশের কাছে, প্রাণ মেলে দেয় আগমনের আবাহনে। আর বরাক উপত্যকায় এই উদযাপনের এক অনন্য নাম মহালয়া দেখা। সেই ভোরবেলা মহিষাসুর মর্দিনীর সুরে কান পেতে শত সহস্র মানুষের স্রোত কোথাও হয়তো মিশছে সদরঘাটে, আবার কোথাও লক্ষ্মীরবন্ধ পুলে, কোথাও বা কুশিয়ারা লঙ্গাইয়ের তীরে। অপার আনন্দে উদ্বেলিত পথ চলা মানুষের মনে সেদিন শুধুই মাতৃ আবাহনের অনুরণন। কিন্তু কেন এই পথ চলা? অধিকাংশ মানুষের মুখে তখন একটাই উত্তর, মহালয়া দেখতে। দিনটির তাৎপর্য সম্পর্কে বলতে গিয়ে উধারবন্দ ডায়েটের প্রাক্তন অধ্যাপক তথা শিলচর পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান আচার্য কিশোর ভট্টাচার্য বললেন, এই অমাবস্যা পরে আশ্বিনের শুক্লা প্রতিপদ, এই শুক্লা প্রতিপদ থেকেই দেবী পূজা প্রস্তুতি শুরু, দেবী পক্ষ শুরু। আর এই যে অমাবস্যা, তার আগের যে 15 দিন, সে আগের 15 দিন পিতৃপূজা শুরু। ভাদ্রের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে এই অমাবস্যা পর্যন্ত যে এই 15 দিনের যে পক্ষ, সেই পক্ষটা হচ্ছে পিতৃপক্ষ বা অপর পক্ষ। এই পক্ষের মধ্যে আমরা পরলোকগত বা পরপারের যারা আছেন, পরলোকে যারা পাড়ি দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা তিলতর্পণ দান করি। এবং এই যে অমাবস্যা, এই প্রতিপদ থেকে অমাবস্যা অর্থাৎ মহালয়ার দিন সেই তিলতর্পণ শেষ, সমাপন হয়ে যায়। পিতৃপূজা সেরে দেবী পূজায় ব্রতী হওয়া, এটাই হচ্ছে আসল কথা। যাদের পিতামাতা পরলোকবাসী হয়েছেন, তাদের তিলতর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে দেবী পক্ষে আমরা চলে যাই। আরেকটা খুব সুন্দর মন্ত্র আছে তর্পণের মধ্যে, ব্রহ্ম ভুবনাল্লোকা দেবশ্রীর পিতৃমানবঃ তৃপ্পন্ত পিতরস্যব্যে মাতৃমাতা মহাদয় অতীত কোল কোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্ত ভুবনত্রয়ম। ব্রহ্মলোক থেকে আরম্ভ করে সমগ্র ভুবনে যে সকল দেবতা, পিতৃগণ ও মানুষ আছেন বা পরলোকবাসী হয়েছেন, তাদের তৃপ্তির জন্য আমি এই জল দান করছি। ত্রিভুবনের যত বিদেহী আছেন, সবার জন্যই আমি এই জল দান করছি। তৃপ্তির জন্য আমি তিলতর্পণ আমি দান করছি। এই হলো তর্পণের যে দর্শন।
আর এই যে তর্পণের সমাপন হচ্ছে মহালয়া। আমরা পিতৃপূজা ও দেবী পূজা দুইটা করে আমরা শ্রদ্ধা সহকারে মহতের সাধনায় ব্রতী হই, আমরা মহান হবার আমরা চেষ্টা করি। আমরা তাই তো এই অমাবস্যা সর্বতোভাবে মহালয়া। মহ অর্থাৎ পূজা, মহ আবার উৎসব। এই অমাবস্যাকে অবলম্বন করে এই উৎসব অনুষ্ঠিত হয়, তাই তো এটি মহালয়া। পিতৃপূজা ও দেবী পূজার মহামিলন কাল এই মহালয়া। পিতৃপূজা ও দেবী পূজার সন্ধি লগ্ন হল এই মহালয়া। অমাবস্যায় পিতৃপূজা সেরে দেবী পূজা প্রবৃত্ত হতে হয়, এবং দেবী পূজা এবং পিতৃপূজা এর মাধ্যমে আমরা সবাই যাতে মহান হয়ে উঠতে পারি, সেই মহতের সাধনা হচ্ছে মহালয়া। আমরা যাতে সবাই মহান হয়ে উঠি, আমরা যাতে সবাই সেই মহতের সাধনা নিজেকে বিলিয়ে দিতে পারি, এই হচ্ছে মহালয়া। তাই তো মহালয়া আমাদের কাছে সর্বজনীন উৎসবের এক আনন্দময় দিন হিসেবে চিহ্নিত। মা আসছেন, মা আসছেন, এই যে মায়ের আগমনের পদধ্বনি আমরা শুনতে পাই, সেই মা এবং মাতৃপূজায় যাতে নিজেকে নিয়োজিত করতে পারি, মহালয়া কিন্তু এই বার্তাই আমাদের কাছে বহন করে আনে। মহালয়া দেখার যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা বা পছন্দের জায়গা, সেটি হল শিলচর সদরঘাটের বরাক সেতু। বরাকের উপর এখানে পুরনো সেতুটি নির্মিত হয় 60-এর দশকে, আর আকাশবাণী শিলচর কেন্দ্রের যাত্রা শুরু 1972 সালে। কিন্তু তার আগে মানুষ এই মহালয়ায় কি করতেন? এভাবেই কি পথ চলতেন সবাই? খুব জানতে ইচ্ছে করে। বরাকবাসীর এই মহালয়া দেখা সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক তথা শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য বললেন, দুর্গোৎসবের সূচনায়, অর্থাৎ যেদিন দেবীপক্ষের শুরু হয়, সেদিন আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান আমরা বলতে পারি যে দুর্গোৎসবের সঙ্গে একটি আধুনিক সংযোজন। পিতৃপক্ষের সমাপ্তিও এই দিন, তাই পিতৃতর্পণের এটাও শেষ দিন, এবং পিতৃতর্পণের সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে মহালয়া। যাই হোক, সাধারণের কাছে এটা মহালয়ার চণ্ডীপাঠ নামেই পরিচিতি লাভ করেছে। শিলচরের বা বরাক উপত্যকার প্রেক্ষাপট যদি আমরা ধরি, তাহলে আকাশবাণীর এই প্রভাতী অনুষ্ঠানের আজকে যে রূপ আমরা দেখতে পাচ্ছি, এর সূচনা খুব বেশি দিন আগে নয়, মোটামুটিভাবে বিগত শতকের 8-এর দশক থেকে। সেই হিসাবে তার এই আধুনিকতম রূপ, তার বয়স মোটামুটিভাবে 40। এবং এখানে কতটা লক্ষণীয় বৈশিষ্ট্য আছে। সদরঘাটে বরাক নদীর উপরে যে পুল আছে, অজস্র মানুষ এই ভোরবেলা চণ্ডীপাঠ শুরু হওয়ার পর ঘর থেকে বেরিয়ে সেই পুলের উপর পর্যন্ত যান এবং আবার বাড়িতে ফিরে আসেন। এই ব্যাপারটা কেন, তার একটা মনস্তাত্ত্বিক দিক যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে রবীন্দ্রনাথের একটি কথা আছে যে উৎসবের দিনে মানুষ বৃহৎ, এবং এই বৃহত্ত্বের আহ্বান মানুষকে তার পরিচিত ঘরের গণ্ডির মধ্যে রাখতে দেয় না। বেরিয়ে যাওয়ার একটা তীব্র বাসনা তার মধ্যে জাগ্রত হয়। এর সঙ্গে আছে প্রকৃতির একটা বড় প্রভাব, কারণ শরৎ শুরু হয়ে গেছে, শেফালিকা ফুল ফুটতে আরম্ভ করেছে, হালকা কুয়াশা, আকাশ নির্মেঘ, সময়টা ভোরবেলা, এই সমস্ত কিছু নিশ্চয়ই মানুষের মনকেও
প্রভাবিত করে। কারণ যতই আমরা নগর জীবনে বসবাস করি না কেন, আমাদের মনের উপরে প্রকৃতির একটা প্রভাব আছে এবং আমার বিশ্বাস এটা চিরকাল থাকবে। কাজেই আমরা এখন যে ব্যাপারটা লক্ষ্য করি, ভোরবেলা অজস্র মানুষের ঘর থেকে বেরিয়ে যাওয়া, এবং কাউকে যদি জিজ্ঞেস করা যায় কোথায় যাচ্ছ, তাহলে একটা খুব মজাদার উত্তর পাওয়া যায় যে মহালয়া দেখতে যাচ্ছি। আসলে দেখা নয়, একদিকে চণ্ডীর সেই উদাত্ত কণ্ঠস্বর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের, আকাশবাণীর এই অবিস্মরণীয় অনুষ্ঠান, তার সঙ্গে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ সবকিছু মিলিয়ে মানুষকে এদিন আর ঘরে থাকতে দেয় না। আমরা বলতে পারি যে এক অনির্বচনীয় আকর্ষণ মানুষকে ঘরের বাইরে থেকে বের করে নিয়ে যায়। এবং আমরা বলবো এদিক থেকে আকাশবাণীর এই অনুষ্ঠান এটা চিরকালীন এবং চিরন্তন মর্যাদায় অধিষ্ঠিত হয়ে গেছে। দিনটিকে কেন্দ্র করে প্রতিবার উপচে পড়া জনপ্লাবনের কথা বলতে গিয়ে সদরঘাটের দুই ব্যবসায়ী সুবোধ দাস ও মান্না দাস জানালেন, অনেক হাওয়া বাতাস চাইলো, অনেক ডিভাইস চাইলো, বন্ধু মনুগার করলো, মানুষ দেখাশোনা করলো, অনেক বন্ধু বান্ধব মিলিত হয়, গল্প টল্প করে আড্ডা হইতে, বেলুন সাজাইয়া বই, বেলুন কেনাকাটা করলো, ওটাই আমরা অনুভব করি। দেখে আমাদের তো রাস্তার মধ্যে আসলো, একজনে আরেকজনের থেকে দেখলো, আগে ব্রিজের ওই পারে গেল, ওই পার থেকে আবার ওই পারে আইলো, বেলুন কিনলো, কোন ধরনের চিপস কিনে ওইরকম খাইলো। এক মানুষ যায় আর এক মানুষ আয়, 5টা থেকে শুরু হয়ে যায়। এর আগে থেকে শুরু হয়, আগে থেকে মানে মানুষ বাইরে যায় গিয়া, আর 5টা থেকে মোটামুটি আমরা এখানে কাছে শুরু হয়। ওই পারে বেশি ভিড় হয়, ব্রিজের উপরেই বেশি ভিড় হয়, একজনে আরেকজনের দিকে দেখলো, ওটাই আছে, ওটাই মহালয়া। ছোটবেলা থেকেই এই মহালয়া দিনটিকে নিয়ে আমাদের মনে জাগে নানা ভাবনা, প্রচুর উৎসাহ আর প্রচুর আনন্দ। কথায় গানে আমাদের ছোট্ট বন্ধু রীতিশা আর ঋত্বিকাও শোনালো আনন্দের সুর। 5টার সময় উঠে আগমনী টিভিতে দেখি, তারপর জামা কাপড় পরে বাইরে বেরোই, তারপর আমরা বেলুনও কিনি, তারপর আমরা পরোটা খাই, মিষ্টিও খাই, ঘুগনিও খাই। মহালয়াতে তো আমাদের খুব মজা হয়। ও আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, ঢ্যাঙ্কর কর ঢ্যাঙ্করা কর বাতি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে, কালো ভোমরা জুটেছে। আর ক্রমবর্ধমান জনবসতির ফলে সময়ের সঙ্গে সঙ্গে বরাকে এক স্বয়ংসম্পূর্ণ উৎসবের রূপ নেওয়া এই মহালয়া দেখার পর্বটি যাদের মধ্যে সবচেয়ে বেশি রোমাঞ্চ জাগিয়ে তোলে, এবারে আসুন শোনা যাক তাঁদের কথা। হাইলাকান্দি থেকে আমাদের কয়েকজন বন্ধু জানালেন, আমি সিন্ধুজা। আসলে ওই দিন মহালয়াকে উপলক্ষ রেখে আমরা বেতারের মাধ্যমে চণ্ডীপাঠ শোনার পর সেই শরতের সকালটাকে ভালোভাবে উপভোগ করার জন্য ঘুরতে বেরোই। আমি মনে করি এই মহালয়া বা দেবীর আগমনের সাথে সাথে সমস্ত পৃথিবীটার মধ্যে একটি শান্তির বাতাবরণ সৃষ্টি হবে। আমি সৌমাভু আচার্য। পিতৃপক্ষের শেষ দিন ও মাতৃপক্ষের শুরু দিনটিই হল মহালয়া। আর মহালয়াতে আমরা তর্পণ দেখতে যাই। সনাতন ধর্ম অনুসারে ওই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রয়াত আত্মাদের সমাবেশকেই মহালয়া বলে। লোকবিশ্বাস অনুযায়ী ওই দিন দেবী দুর্গা মর্তালোকে আবির্ভূতা হন। তাই মহালয়ার পর দেবীপক্ষের ঘট বসিয়ে পুজোর সূচনা করা হয়। কথিত আছে যে মেঘের গর্জন ও বৃষ্টিতে তর্পণ হয় না, কিন্তু ওই দিনে কোনো বাধা বিঘ্ন থাকে না,
তাই ওই দিনই সবাই তর্পণ শেষ করে। সেই তর্পণ দেখা রীতি থেকেই আমাদের আধুনিকতায় মহালয়া দেখা। আমি কৃষ্ণপ্রিয়া প্রকাশস্থ। আমরা অনেকেই মহালয়ার দিন ভোর 4টের সময় উঠে মহালয়ার গান শুনি, মনে একটা আনন্দ থাকে। সবার সাথে মিলেমিশে কাটাবো বলেই আমরা সকালবেলা বের হই, একজন আরেকজনের সাথে দেখা করি, বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা সবাই মিলে আড্ডা, গল্প গুজব, আমাদের মধ্যে একটা খুশির আমেজ থাকে। মানসজ্যোতি দেব। আমরা সকলেই জানি আমরা মহালয়ার দিন আমাদের পূর্বপুরুষের জন্য আমরা তর্পণ স্বরূপ আমরা অঞ্জলি দিয়ে থাকি। প্রত্যেকটা জায়গায় একটা ইমাজিনারি একটা ডেস্টিনেশন, একটা জায়গা থাকে। আমরা ওই জায়গার প্রতি প্রত্যেক মহালয়ার দিন সকালবেলা আমরা সবাই ধাবিত হই এক অজানা এক মন্ত্র, অজানা এক উদ্দেশ্য নিয়ে, যদিও তার এক আধ্যাত্মিক দিক রয়েছে। এটাই মহালয়াতে আমাদের ঘোরাঘুরির মানে নতুন প্রজন্মের কাছে, যে আমরা বের হবো, শরতের প্রথম হাওয়া আমরা একটু ঘোরাঘুরি করব, মানুষ দেখব। আমি হাইলাকান্দি থেকে অভিজিৎ মিত্র বলছি। আশৈশব নিশাচর বলে গোটা বছরে একটা দিনও ভোরের আলো আর দেখা হয় না। তাই শরতের শিশিরাচ্ছন্ন রোমান্টিক আবহাওয়ার অন্তত একটা দিন ভোরের আকাশ, ভোরের বাতাস উপভোগ করার আনন্দটা মিস করতে চাই না। আর অবশ্যই গোটা বছরে এই একটাই তো ভোর আছে, যে ভোরে শহরের চেনা অচেনা অনেক লোকের সাথেই একই রাস্তায় একই সময়ে দেখা হয়ে যায় এবং তাদেরকে আসন্ন দুর্গাপুজোর শুভেচ্ছা বার্তা অবশ্যই জানানোর সুযোগ পাওয়া যায়। আমি তো অবশ্যই মহালয়াতে ঘুরতে বেরোচ্ছি। আর আপনি? আর করিমগঞ্জের বন্ধুদের কথায়, আমি মনোজিৎ। বলতে গেলে ওই দিন অ্যালার্মের দরকার পড়ে না। ঘুম ভাঙার পর মোবাইল খুলে দেখি বন্ধুদের বা ভাই বোনেরা যারা আছে, পরিবারের অন্য সদস্যরা আছে, ওদের কল আসা স্টার্ট হয়। তারপর আস্তে ধীরে ঘর থেকে বের হই, ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কুশিয়ারা নদীর তীরে। ওইখানে গিয়ে তর্পণ হয়, তর্পণ দেখি। চলে যাই করিমগঞ্জ কলেজের সামনে। করিমগঞ্জ কলেজের সামনে গেলে কি হয়, অনেক বন্ধুরা আছে যারা বাইরে থাকে, কেউ চাকরির কারণে, কেউ তাদের পড়াশোনার কারণে তারা বাইরে থাকে। তাদের সঙ্গে সকলেই পুজোর সময় আসে, ওদের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়। এটাই অনেক আনন্দের অনুভূতি। মহালয়া জিনিসটাই আনন্দের অনুভূতি পুরো। বিথিকা চৌধুরী জানালেন, ভোরের সেই পাখির কিচিরমিচির ডাক শুনতে কেমন যেন অন্যরকম একটা ভাবনার সৃষ্টি হয়। আসলে আমাদের এই দৈনন্দিন কর্মজীবী জীবনের কারো এত সময় নেই। বলতে গেলে বছরের এই একটাই দিন, মহালয়ার দিন, যে দিনটিতে সব মানুষই নিজেদের দৈনন্দিন জীবনের কাজকর্মকে পাশে রেখে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে। অপর্ণা দে মনে করেন, এই দিনটা বছরের অন্যান্য দিন থেকে কেমন যেন এক আলাদা আলাদা মনে হয়। সুনয়না বললেন, ওই দিনই মানে এতগুলো লোক একসাথে বসে তর্পণ করে, মানে দেখা যায় এগুলো, ওই দিনের ব্যাপারটা পুরোপুরিটাই আলাদা হয়ে থাকে। তার জন্যই আমরা যাই মহালয়া দেখতে, তাই বলি যে মহালয়া দেখতে। বৈশালী দাসের ভাবনায়, যখন ছোট ছিলাম তখন মহালয়ার অর্থটা ঠিক বুঝতাম না। ঘরে বসেই ভোর 5টা বাজলেই টিভি খুলে বসতাম। তবে এখনকার দিনে ঠিক উল্টোটা। এখনকার দিনে আমরা সবাই বেরিয়ে যাই ঘর থেকে, ওই দিন আর ঘুম আর আটকায় না আমাদেরকে। অন্যদিন যেমন বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হয় না, সেদিন ঠিক উল্টোটা। সেদিন আর অ্যালার্মের কোনো দরকার হয় না। সেদিন সবাই ঘর থেকে বের হয়, আনন্দ ফুর্তি করে। তেমন বিশেষ কিছু দেখতে পাই না, তবে সেদিন একটা আলাদা মজার দিন থাকে। সব বন্ধু বান্ধব মিলে সেলফি, সকালে লুচি পুরি খাওয়া দাওয়া হয়, অনেক মজা হয়। শিলচরের বন্ধুরা বললেন, আমার নাম দিয়া পাল। আমার জন্য মহালয়া হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা, উঠেই রেডিও ব্রডকাস্টিং শোনা বা বাইরে সদরঘাট ব্রিজের এখানে যাওয়া। ঘাটের সামনে দাঁড়িয়ে যে ঠান্ডা বাতাসটা আসে, ওইটার ফিলটাই আলাদা। ওর কোনো একটা তীরস্থলে দাঁড়িয়ে চা খাওয়া। অনেক ছোট ছোট বাচ্চাদেরকেও দেখা যায় ডিফারেন্ট টাইপসের বেলুন কিনতে। আমিও যখন ছোট ছিলাম তখন আমিও অনেকটাই বেলুন কিনতাম, কিনে বাড়িতে আনার পরেই আমি সব ফাটিয়ে দিতাম। কারণ কি, আমার মনে হতো মহালয়া সকাল 4টা থেকে 8টা অবধি থাকে,
তারপর আমি এগুলোকে ফাটিয়ে দিতাম, বিকজ ওইটাই আমার এন্ড অফ মহালয়া মার্ক করতো। নবনীল চক্রবর্তী। তো আমরা ঘুরতে বেরোই, খুব খুব মজা করি আমরা। মহালয়া আমার প্রত্যেক বছর খুব ভালো কাটে। রাজদীপ মজুমদার, প্রথমেই বলবো সেদিনটা হলো আমার জন্য খুবই স্পেশাল, খুবই এনার্জেটিক, ফুল অফ এনজয়মেন্ট। সকাল সকাল 5টার সময় উঠা, দেন মহালয়া দেখা, দেন একটু খাওয়া দাওয়া করি, পূজার ব্যাপারে একটু গল্প করি। আমার নাম বিশাল চক্রবর্তী। বন্ধু বান্ধবদের সাথে ভোর হওয়ার আগেই চেষ্টা করি বেরোনোর। সদরঘাট ব্রিজে যাই, তারপর শিলচরের চতুর্দিকে আমরা ঘুরে বেড়াই। শিলচরের অঙ্কিতা আর নিশানের কথায় মহালয়ার দিন আমরা সবাই সকালে উঠে ঘর থেকে বেরোই, একসাথে এনজয় করি এবং অনেকটা রিচুয়ালসও করে অনেকজনে, কারণ মহালয়ার দিন থেকেই দুর্গাপুজোর ফিল আসে। সেই এখন নদীর পাড়ের তর্পণ তো আর সবাই ঘাটের মধ্যে গিয়ে একসঙ্গে দেখতে পারে না, বিসর্জন ঘাট হোক বা যে কোনো অন্নপূর্ণা হোক, যে কোনো জায়গায়। তাই মানুষ গেল ব্রিজে। তো ব্রিজ থেকে কি হয়, এপার ওপার সব দিকে যেদিকে তর্পণ চলছে তা দেখা যায়। সবার সঙ্গে দুর্গাপুজোয় যেরকম সবার সঙ্গে দেখা হয়, সেই এই প্যান্ডেল হোক বা সেই প্যান্ডেল হোক, সবার সঙ্গে দেখা হয়। কিন্তু মহালয়াতে সবাই এই প্যান্ডেল সেই প্যান্ডেল নয়, সেই ব্রিজে সবাই একত্রিত হয়ে ব্রিজে যাবে, সেখানে গিয়ে সবার সাথে দেখা। মহালয়া দেখা বলে কোনো জিনিস হয় না আসলে। সব সেই তর্পণ দেখা, মানুষের সাথে দেখা করা, সেই একটা পুজো এসেছে সেই ভাবটা, বিভিন্ন শোভাযাত্রা বের হওয়া, ঢাকের আওয়াজ, উলুধ্বনি, শঙ্খ, ধুনুচি, নাচ, সবকিছু মিলিয়ে সেই মহালয়াটা, এই পুজোর একটা আসছে, সেই বলে না ট্রেইলার বা টিজার বলতে যায়, সেটাই বলা যায়। আমি অজয়। মহালয়ার ভোরবেলা ঘুম থেকে উঠে ঘুরতে বেরিয়ে পড়াটা একটা ভিন্ন ধরনের ট্রেন্ড আমাদের বরাক উপত্যকার শিলচরে। সেই ছোট্টবেলা থেকেই আমি প্রতি বছর মহালয়ার ভোরে সদরঘাট চত্বরে যাচ্ছি। এবার প্রশ্নের উত্তরে যাই যে কি দেখতে যাই, কিন্তু আমি মনে করি যে এই কি দেখতে যাই প্রশ্নটা আজ অবধি আমার মনে আসেনি। সত্যি তাই। আর আমি আগেই বলেছি, মহালয়ার ভোরে মহানন্দে সদরঘাট মুখ হয়ে হৈ হৈ করে রাস্তায় বেরিয়ে পড়াটা ট্রেন্ড চালু রয়েছে এই প্রিয় শহর শিলচরের। তাই সেই দিন হয়তো শরতের ভোরবেলা মা আনন্দময়ীর আগমন বার্তা ছড়িয়ে দিতে আমরা রাস্তায় বেরিয়ে পড়ি। একই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাই সবাই, সদরঘাটের ব্রিজ চত্বর বা ব্রিজের ওপরে। ঠাসা ভিড়, চারিদিকে লোকারণ্য, যানজট। কচি শিশু থেকে আমরা তরুণ তরুণী, সকলের হাতে নানা রঙের নানা ডিজাইনের বেলুন। মানে এসব মিলিয়ে একটা অপূর্ব মনোরম পরিবেশ সৃষ্টি হয়। মহালয়া দেখতে যাব বলতে আমি কিন্তু এসবই বুঝি। আমি আজও বলে ফেলি মহালয়া দেখতে যাই বা যাব। পুজো আসছে, এই অনুভূতিটা কিন্তু আমাদের বিজয়ের পরের দিন থেকেই শুরু হয়ে যায়। মনে মনে চলে কাউন্টডাউন। কিন্তু মহালয়ার ভোরে রেডিওতে চণ্ডীপাঠ শুনে ঘুম ভাঙলে তবেই মনে হয় এই তো পুজো এলো বলে। মহালয়ার ভোরে বরাকের নদী বেয়ে মা দুর্গা আসেন, এটা অনেকেরই ধারণা। আবার অনেকে মা দুর্গা ঠাকুর আসছেন বলে দেখতেও যান। অনেকেই ভাবেন ওই বড়াইলের চূড়োয় কল্পিত কৈলাসে মা দুর্গার বাড়ি। আবার কেউ কেউ ভাবেন আকাশের ঝলমলে শুকতারায় মা দুর্গা ঠাকুর আছেন, মা এক্ষুনি রওনা দেবেন। আবার কারো বা ঘরে ধূপ ধুনো জ্বালিয়ে দিব্য ভাবের আবেশে চলে মহিষাসুর মর্দিনী। এসব কিছুই আসলে প্রাণের উমার জন্য বিচিত্র ভাবনার এক অনন্য আগমনী সুর। এই সুর একান্তই নিজেদের, একান্তই প্রাণের। বরাকের এই মহালয়া দেখা যে সত্যি বিচিত্র, তার বলার অপেক্ষা রাখে না। তাই বালক যার গিরি বালিকা সেই তারা পদতলে বালক ভানু বালক
সুদর্শনা চক্রবর্তীর কথায়, এই মুহূর্তে ছোটবেলার অনেক স্মৃতি ভিড় করছে মাথায়, কিন্তু সব থেকে বেশি যে কথাটা মনে পড়ছে মামার বাড়ির গানের আসর। সেদিন সকালবেলা মামার বাড়িতে আগমনী গানের আসর বসত এবং সেটাই ছিল আমাদের মূল আকর্ষণ। এবং সেই আসরের প্রস্তুতি শুরু হতো বেশ কয়েকদিন আগে থেকে। আমরা সব ভাই বোনরা ছোট দিদা আনন্দময়ী ভট্টাচার্যর কাছ থেকে প্রতি বছর নতুন নতুন গান শিখতাম এবং মহালয়ার দিন ভোরবেলা সেই আসরে অংশ নিতাম। তবে একবারের একটি মজার ঘটনা খুব মনে পড়ছে। প্রতি বছর দেখতাম রাস্তায় ভীষণ ভিড় ভোরবেলা, এবং বন্ধুদের কাছেও শুনতাম তারা বরাক নদীতে দুর্গা দেখতে যায়। সেদিন নাকি বরাক নদীতে গেলে দুর্গাকে তাড়াতাড়ি বাড়ি আনা যায়। সেই উৎসাহে একবার আমরা ভাই বোনরা মিলে নন্দলাল মামা, অধর মামা, নয়ন মাসিকে নিয়ে আমরাও গেলাম। কিন্তু গিয়ে খুব হতাশ হলাম, কিছুই দেখলাম না, দুর্গাকে তো দেখলামই না, শুধু অনেক লোকের ভিড়। কিন্তু সেদিন না গেলে জানতাম না, সেই অভিজ্ঞতাও হতো না সেখানে কি হয়, লোকে কোথায় যায় একটা প্রশ্ন ছিল সব সময় মনে, সেটাও জানতাম না। পরবর্তীকালে যখন কলকাতায় এলাম তখন এখানে বন্ধুদের কাছ থেকেও শুনলাম যে তারাও গঙ্গায় ঘুরতে যায় সেদিন। তবে শিলচরের মতো এখানে কোনোদিনই ভিড় দেখিনি। হয়তো শিলচর ছোট্ট শহর বলে ভিড়টা চোখে পড়ে। তবে আমি যে চত্বরে থাকি সেই চত্বরে কোনোদিনই কাউকে খুব একটা বেরোতে দেখিনি, সবাই বাড়িতেই থাকেন। তবে আমার মহালয়ার মূল আকর্ষণ হয়ে গেল শিলচর ফেরা, বাড়ি ফেরা। মহালয়া মানেই দুর্গাপূজা চলে এসছে, আমাদের শিলচর ফিরতে হবে, শিলচর ফেরা, সেটাই হয়ে উঠল মহালয়ার মূল আকর্ষণ। লোয়ে কোলে হেরি গণেশ জননী রূপ রানী ভাসে নয়ন জলে বসিলেন মাহিম বরণী। সময়ের সঙ্গে সঙ্গে নতুন ধারা এসেছে আমাদের মহালয়ার আনন্দে। যুক্ত হয়েছে বেলুন, বাইকের হর্ন আর পাড়ায় পাড়ায় আগমনী অনুষ্ঠান। তবে হ্যাঁ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, মহিষাসুর মর্দিনী আর সদরঘাটের আনন্দ ভ্রমণ কিন্তু এখনো সবার প্রাণপ্রিয়। এ সম্পর্কে কথা বলতে গিয়ে আমাদের শিলচরের বন্ধু সোমশেখার কাছে শুনলাম, মহালয়া মানেই হচ্ছে সকালে রেডিও শুনে ঘুম ভাঙা। কিন্তু ছোট থাকতে মহালয়াটা একটু ভিন্ন ধরনের ছিল। ছোট থাকতে সকালে মর্নিং ওয়াক যেতাম, কিন্তু মহালয়ার দিনটা একটু অন্য ধরনের ছিল। সেদিন সুন্দর জামা কাপড় পরে মর্নিং ওয়াকটা করতে যেতাম। সেদিন ট্র্যাক শুটের জায়গায় নতুন জামা কাপড় থাকতো এবং মিষ্টি কিনে, জিলেবি কিনে এবং সাথে বেলুন নিয়ে বাড়ি ফিরতাম। এবং তার সাথে আরেকটা জিনিস যেটা যোগ ছিল সেটা হচ্ছে অন্নপূর্ণা ঘাটে যাওয়া। বাবা জেঠুদের সাথে যেতাম অন্নপূর্ণা ঘাটে এবং দেখতাম সেখানে পণ্ডিতরা একসাথে সারিবদ্ধ হয়ে বসে থাকতেন এবং বিভিন্ন জন তারা স্নান করতেন ওখানে এসে এবং পুজো অর্চনা করতেন। কিন্তু বড় হয়ে যাওয়ার পর সেটা একটু অন্য ধরনের হয়ে গেছে। সবাই যায় সদরঘাট ব্রিজে, তো আমি চলে যাই সদরঘাট ব্রিজে দেখার জন্য যে মানুষ কি দেখতে যায়। কেউ বলেন যে একসাথে লোকের সমাগম হয় তাই দেখতে আসেন সবাই, ভালো লাগে সবার, সেদিন একটু আনন্দ তারা পান কারণ কি দুর্গাপূজা চলে এসছে বলে। আবার অনেকজন তাও বলেন যে অন্যদিন তো সকালবেলা ঘুম থেকে উঠে হয় না, তো সেদিন যখন উঠেন তাই সকালে সূর্যোদয়টা দেখতে তাদের সবাই ভালো লাগে, তাই সবাই চলে আসেন সদরঘাট ব্রিজে। কিন্তু আমার কাছে আরেকটা জিনিস যোগ করার মতো, সেটা হচ্ছে সকালে ঘুম ভাঙার পর থেকেই আমরা দেখতে পারি একসাথে 10টা 20টার মতন মোটরসাইকেল স্কুটি নিয়ে মেয়ে ছেলেরা বেরিয়ে যায়। বেরিয়ে একটা সুন্দর আওয়াজ সৃষ্টি করে, সেটা হচ্ছে গাড়ির হর্ন। প প মেরে তারা সবাই চলতে থাকেন, সবাই চলছে, সবাই ভালো লাগে একটা আওয়াজ সৃষ্টি করছেন, যেন মনে সবার মধ্যে আনন্দ একটা রয়েছে। তো অবশ্যই যুগের সাথে পরিবর্তন হওয়াটা দরকার সবারই।
তা আমারও খুব ভালো লাগে সেই আওয়াজগুলো। এমনটাই আনন্দে থাকুক বাঙালি জীবন, এমনটাই চলুক বরাকের মহালয়া দেখা, যা সত্যি এক অনির্বচনীয় আনন্দ উদযাপন। আনন্দময়ীর আগমনে আপনাদের জন্য রইল আমাদের প্রাণ ভরা শুভকামনা। আনন্দে কাটুক আপনাদের উৎসবের দিনগুলো, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মহালয়া দেখা। সাক্ষাৎকার গ্রহণ সোহন বিশ্বাস, অরিত্র ধর ও পাঞ্চালী মালাকার। সংকলন, সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় তমাল চক্রবর্তী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দিব্যজ্যোতি পুরকায়স্থ।